সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিতে অনিশ্চয়তা বেশি দিন অব্যাহত রাখা যাবে না। একই সময় সংবাদ হয়েছে জামায়াত ইসলামী সহ 7টি দল পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলনে যাওয়ার। এ থেকে দিন ঘনিয়ে আসছে নির্বাচনে। রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে না পেরে আন্দোলনের ঘোষণা কি অনিশ্চয়তাকে আরও পোক্ত করছে কিনা, নির্বাচন অনুষ্ঠানে কি প্রভাব পড়তে পারে এমন মতানৈক্যের আর প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় অনিশ্চয়তায় ভাসছে রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। 2 দিনের নাটকীয়তার পর জাকসুর ফল ঘোষণা। ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস সহ সিংহভাগ পদে শিবিরের জয়। 33 বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখনই সংবিধান সংস্কারের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি। নির্বাচন পেছালে বিভাজন বাড়ার শঙ্কা রাজনীতিকদের। পরিবর্তনের জন্য শুধু ভোট যথেষ্ট নয়, মত আলী রিয়াজের। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ। উদ্যোক্তাদের আস্থাহীনতাই কারণ, মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছে বিডা। চওড়া হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আলাদা রেল সেতু হওয়ায় যমুনা সেতু থেকে সরানো হচ্ছে পুরনো লাইন। 6 থেকে বেড়ে 8 মিটার হবে সড়ক। যানজট কমে স্বস্তির যাত্রার আশা। দায়িত্ব নিয়েই নেপালে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা অন্তর্বর্তী সরকারের। 6 মাসের মধ্যেই হবে ভোট গ্রহণ। দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি নতুন মন্ত্রিসভার। আমরা আলোচনায় আসতে চাই। প্রথমে ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আজকে গণমাধ্যমে দেখেছি যে 4টি দাবিতে জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি সহ 8টি দল যুগপৎ আন্দোলন করবে বলে এমন একটি সংবাদ বেরিয়েছে, এবং সেই 4টি দাবির মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে নিশ্চিত করা, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, এবং আরেকটি হচ্ছে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন। এই দাবিগুলো থাকবে। যুগপৎ আন্দোলনের পরিকল্পনা কি আপনাদের, এমন কোনো পরিকল্পনা আছে কিনা, এবং এই যে জোটটা হচ্ছে সেটা কি আসলে বিএনপি এক্সক্লুড করে আপনারা কি আসলে বিএনপির বিরুদ্ধে একটি বড় একটি ঐক্যবদ্ধ জোট করতে চাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আর আপনার মাধ্যমে আমি আপনার আজকের আয়োজনের, সম্পাদকীয় আয়োজনের দর্শক শ্রোতা এবং আমার সহ-আলোচককে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আজকে এটা আমারও নজরে এসছে। আজকের পত্রিকাগুলোতে অনেক কটা পত্রিকায় এটা এসছে যে আমরা সহ আরও 8টি দল একটা যুগপৎ আন্দোলনের জন্য একমত হয়েছি। এটা আসলে সঠিক নয়, কারণ আমাদের মধ্যে এরকম কোনো দলীয় আকারে কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয় সেটা তো হচ্ছে, কিন্তু যে জুলাই সনদ বলুন বা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, এটা আসলে কে চায় না? আমরা সবাই তো চাই। তো এই জায়গায় অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের একটা ঐক্য তৈরি হয়েছে জুলাই সনদ বা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে। এটা একটা পিওরলি একটা ওই আকারে, কিন্তু কোনো নির্বাচনকে কেন্দ্র করে বা একসাথে যুগপৎ আন্দোলন আমরা যুক্ত হয়েছি, ব্যাপারটা আসলে সঠিক নয়। এটা একটা পুরোপুরি একটা মন গড়া এবং কোনো ভিত্তিহীন একটা সংবাদ বলে মনে করি। এবং আমরা আজকে এটা যে সঠিক নয় এই মর্মে আমরা একটা বিবৃতিও দিয়েছি। তো এটা পুরোপুরি সঠিক নয়। আর আপনি যেটা বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড, এটা তো কোনো রাজনৈতিক দলই তো অস্বীকার করার জন্য নেই। সব রাজনৈতিক দলই তো একটা ডেমোক্রেটিক এক্সারসাইজের মধ্য দিয়ে যদি নির্বাচনটাকে লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে, এটাই তো সঠিক পন্থা। আর পিআরের প্রশ্নে দেখুন, আমরা পিআরের জায়গাতে যেটা বলেছি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা পিআরের লোয়ার হাউস যদি বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম হয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করতে হয়, তাহলে তারা বোথ হাউসে পিআর চান। আমাদের পজিশনটা পুরোপুরি ওইরকম না। আমরা যেটা বলেছি, আমরা আসলে গোড়াতে বলেছিলাম যে বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতির ভিতরে এখনও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের মতো রাজনৈতিক পরিবেশ তৈরি হয় নাই। এই জন্য আমরা গোড়া থেকে এটা বিরোধিতা করে এসেছিলাম। কিন্তু আমরা জাতীয় ঐকমত্য কমিশনে যখন বৈঠকে দফায় দফায় বসেছি, আমরা লক্ষ্য করেছি
যে একটা ওভারওয়েলমিং মেজরিটি দলগুলোর মধ্যে বাংলাদেশে বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম আনার জন্য একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হয়েছে। তো আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করেছিলাম যে ঐক্যমত্য প্রতিষ্ঠাকে রাষ্ট্রের স্বার্থে আমরা প্রাধান্য দিয়েছিলাম। তো ওই জায়গায় আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়টিতে একমত হয়েছিলাম আপন এ কন্ডিশন যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে অ্যাটলিস্ট আপার হাউসে যেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম হয়, আদারওয়াইজ এটা জাস্ট উড বি অ্যান এক্সটেন্ডেড ভার্সন অফ পার্লামেন্ট। এটা একটা জাস্ট শোভাবর্ধনকারী একটা এক্সটেন্ডেড ভার্সন ছাড়া কিছুই হবে না। যদি এটা না হয়, যদি প্রথাগত প্রচলিত সিস্টেমের মতোই যদি লোয়ার হাউসে এবং আপার হাউসে দুটোই যদি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম হয়, তাহলে এটা একটা মিনিংলেস একটা ভার্সন হবে। এই জন্য আমরা শর্ত সাপেক্ষে একমত হয়েছি, যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয় তাহলে উচ্চকক্ষে পিআর সিস্টেম হতে হবে। আর আমরা লোয়ার হাউসের ক্ষেত্রে আমরা এটাও বলেছি যে দেখুন, যেহেতু একটা দাবি এসছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, আমরা বলেছি যে 100 আসনে একটা পাইলট স্কিম হিসেবে পরীক্ষামূলকভাবে 100 আসনে পিআর সিস্টেম চালু করা যেতে পারে, এটা আমরা বলেছি। তো আমরা একটা লোয়ার হাউসে তো আমরা একটা হাইব্রিড মডেল আসলে বলেছি, কিন্তু অন্যান্য কয়েকটা রাজনৈতিক দল যেভাবে বলছে আমরা ওই জায়গাটায় না। ফিজিবিলিটি কেমন আপনি দেখেন যে 100টা আসন বাকি 2টা আসন আসলে দেখুন, সরাসরি নির্বাচিত হবে এবং 100 আসনে পিআর হবে, আর সেটার ফিজিবিলিটি আপনারা কেমন? দেখুন, আমরা মনে করছি যে গোড়াতেই 300 আসনে পিআর সিস্টেমটা এটা টু এক্সপেরিমেন্টাল হবে, যেহেতু বাংলাদেশ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে কখনো যায় নাই। তো এই জন্য আমরা বলার চেষ্টা করছি লেটস মেক এ স্টার্ট। আমরা একটা পাইলট স্কিম আকারে যদি 300 আসনের ভিতরে 100তে চালু করতে পারি, আমরা দেখি এটা কি অবস্থা, আমাদের কি সুফল বয়ে আনে, তারপরে আস্তে আস্তে হয়তো করা যেতে পারে। তাহলে কোন 200 আসন আসলে সরাসরি নির্বাচিত হবে? এটা আসলে ঐক্যমত হওয়ার বিষয়। সব রাজনৈতিক দলগুলো যদি একসাথে বসে বিস্তর আলাপ আলোচনা করে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা সহজতর হবে। সবচেয়ে বড় কথা হলো আলোচনায় বসা, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ আলাপ আলোচনা করা এবং ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়া। আমরা ঐক্যমত প্রতিষ্ঠাকে প্রাধান্য দিয়েছি। অসংখ্য ধন্যবাদ। রুমিন আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বিএনপি বলছে যে জুলাই সনদ নিয়ে যেই অনিশ্চয়তা আছে, সেই অনিশ্চয়তাকে আসলে বেশি দিন মানে রাখা যাবে না, এটি একটি বিষয়। আর হচ্ছে যে পিআর পদ্ধতি নিয়ে আপনাদের মন্তব্য তো আমরা জানি, কিন্তু মানে আপার হাউসে যে পিআর পদ্ধতির বিষয়টি অন্যান্য দলগুলো বলছে, সেটা নিয়ে আপনার মন্তব্যটা কি? আর একটা বিষয় হচ্ছে যে আপনার কি মনে হয় কিনা যে ইসলামী দলগুলো একসঙ্গে এবং এনসিপি, যদিও এনসিপি আজকে যে সংবাদটি বের হয়েছে যে তারা যুগপৎ আন্দোলন করবে, সেটি একটি মানে প্রতিবাদ দিয়েছে এবং সেটি মিসলিডিং সংবাদ বলে তারা উপস্থাপন করেছে, কিন্তু মানে এই সমীকরণের বাইরেও কি আপনার কাছে মনে হয় কিনা যে একটা অঘোষিত সমীকরণ আছে বিএনপির বিরুদ্ধে সব ইসলামিক দলগুলো প্লাস এনসিপি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্টেনলি একটা অঘোষিত সমীকরণ তো আছে বটেই, এবং আপনি দেখবেন যে যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। আপনি দেখবেন আজকে শুধু যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে যত সময় যাবে পরিস্থিতি আরও খারাপ হবে, অবনতির দিকে যাবে, তাই নয়। আপনি যদি দেখেন আজকে দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু খুব কাছাকাছি একটা কথা বলেছেন যে দ্রুত আপনারা কাজ করুন, কারণ দর্শক অধৈর্য হয়ে গেলে তার পরিণতি ভালো হবে না। আমরা দেখতে পাচ্ছি মানুষ অধৈর্য অনেকগুলো কারণে। আপনার এই শোয়ের যেই হেডলাইনগুলো ছিল তার একটি ছিল বিনিয়োগ বন্ধ হয়ে আছে এবং আশঙ্কাজনক হারে বিনিয়োগ কমছে, বিকজ যারা ইনভেস্ট করবে তারা একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন দেখতে চায়, একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট দেখতে চায়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন জামাত ধীরে ধীরে প্রশ্ন তুলছে এই সরকারের ন্যায্যতার ভিত্তিটা কি। ধরুন এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার রক্তের ম্যান্ডেটের সরকার, এগুলো আমরা বলে এসছি, এগুলো বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিন্তু 106 অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্নটা আমি আজ থেকে 12 মাস আগে তুলেছিলাম, হয়তো আমি একটু বেশি আগে তুলে ফেলেছিলাম, এতদিন পরে এসে জামাত কিন্তু একই কথা বলছে। 106 অনুচ্ছেদ যখন হলো সেই সময় বিচারপতিরা আসলে কোথায় ছিলেন? তারপরের দিনই তো বিচারপতিরা সকলেই পদত্যাগ করলেন। তার আগ পর্যন্ত বিচারপতিরা তো কেউ কোর্টে ছিলেন না। 5 থেকে 7 এই 3 দিন তো কেউ কোর্টে যান নাই, কোর্টে ছিলেন না, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তারা সেনা বাহিনীর হেফাজতে ছিলেন। 2 হলো সেখানে হিয়ারিং হয় নাই, কোনো লয়ারের সিগনেচার নাই অ্যাটর্নি জেনারেল ছাড়া। এখন এই কথাগুলো যতদিন যাবে
তত বেশি ঘোলাটে হবে। একই কথা কিন্তু আজকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সংবিধান নিয়ে বেশি খোঁচাখুচি করতে গেলে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে, অনেক ব্যাপারে প্রশ্ন চলে আসবে। সো দেশটা আরো বেশি অস্থিতিশীলতার দিকে যাবে। আপনি নেপালের উদাহরণটা দেখেন, মাত্র 3 জনের একটা মন্ত্রিসভা হয়েছে এবং শপথ পড়ার সাথে সাথে তারা বলেছে আমার নেক্সট মেইন কাজই হলো ইলেকশন। ওনারা কিন্তু ইনডেফিনিট পিরিয়ড, কেন 12 বছরে 14টা সরকার হলো, পিআর পদ্ধতি কি এর জন্য দায়ী, নাকি নেপো চাইল্ডরা দায়ী, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী, কি দায়ী, এগুলো খুঁড়ে বের করতে যায় নাই। তারা বলেছে আমরা অন্তর্বর্তীকালীন জাস্ট এসছি জাস্ট টু গিভ আ বেটার ইলেকশন, একটা ইলেকশন দিয়ে আমরা চলে যাব। আমরা কিন্তু সেটা দেখছি না বাংলাদেশে। আমরা নানান টাল বাহানা লক্ষ্য করছি, টাল বাহানাগুলো খুব ভালো না। এবং একটা কথা বারবার বলা হচ্ছে সরকারের ভেতরে সরকার, তার ভেতরে সরকার। ধরুন আজকে ডক্টর আলী রিয়াজ বলছেন, যিনি আসলে বাংলাদেশি নন, উনি বলছেন যে কেবলমাত্র নির্বাচনই দেশে কোনো পরিবর্তন আনতে পারে না। মানে তাহলে একটা বছর তো আমরা পার করলাম নির্বাচন ছাড়া, দেশে কোন পরিবর্তনটা এসছে আপনি আমাকে বলেন তো? কেবল তো সংবিধান সংস্কার না, এখানে নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে, এখানে চিকিৎসার সংস্কার কমিশন গঠিত হয়েছে, এখানে আপনার পুলিশ সংস্কার কমিশন হয়েছে, প্রশাসন সংস্কারের জন্য কি কি হবে সেটার একটা রেকমেন্ডেশন এসছে, এবং ওগুলো সংস্কারের ক্ষেত্রে কিন্তু দলগুলো মোটামুটি একমত হয়েছে। সেই সংস্কারে কয়টা বাস্তবায়ন হয়েছে আপনি আমাকে বলেন তো? সো আপনি আসলে একটা বাবল তৈরি করতে চাচ্ছেন মানুষের সামনে যে আমি এটা করছি ওটা করছি, আমি থাকলে আমি এটা করব ওটা করব। আপনারা আসলে কিছু করছেন না। আপনারা যেটা করছেন, আপনারা না পেয়ে পাওয়া একটা ক্ষমতা, যেটা আপনারা কোনোদিন পাওয়ার কোনো কারণ ছিল না, কথাও ছিল না। আপনারা বহু বছর আগে বাংলাদেশকে ত্যাগ করে চলে গেছেন জীর্ণ বস্ত্রের মতো। আপনারা বিদেশিদের সঙ্গে সন্ধ্যাবেলা ইভিনিং স্পেন্ড করতে করতে বাংলাদেশে কোনো মানুষ থাকে কিনা এইসব নিয়ে আলাপ করেছেন, এবং ভবিষ্যতে আপনারা তাই করবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু এই যে আমরাই থাকবো, সানি পড়াশোনা করে ফিরে এসছে, আমি পড়াশোনা করে ফিরে এসছি, আমরা কি চাইলে পারতাম না থাকতে? পারতাম, আমরা থাকি নাই, আমরা ফিরে আসছি বাংলাদেশে, এবং আমাদের মৃত্যুও সম্ভবত বাংলাদেশেই হবে ইনশাল্লাহ। সো এই মানুষগুলো না পেয়েছে, জীবনে কেউ তাদের চিনতো না, কেউ তাদের নামও জানতো না, কারণ তারা তো দেশ ত্যাগ করা মানুষ, তাদের নাম কেন জানবে বাংলাদেশ? কিন্তু তারা এখন বড় বড় জায়গায় বসছে, বড় বড় কথা বলছে, বড় বড় বুলি দিচ্ছে। দেশের অবস্থা যে শেষ, আপনি দেখেন 370টা না 80টা মব হয়েছে গত 365 দিনে। জাস্ট ইউ টেল মি, You just tell me about it. 370টা মব যদি 365 দিনে হয়, ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না, ওই দেশে তো পাগলও বাস করতে চাবে না। আমি বহু মানুষকে জানি, একে তো গত 40 বছরে একটা ভয়াবহ রকম ব্রেন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে। শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে, সেটেল হয়ে গেছে ওখানে। যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি, আমার কানে তো আসে, কথা হয় না, বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয়, দেশ ছেড়ে দিতে চাইছে। অনেকে হিসাব করছে আমার বয়স মিড 40, এখন আমি গিয়ে কি করবো, বাট আমি থাকতে চাই না। অসংখ্য মানুষ বলছে। যেই দেশে এই অবস্থা আইন শৃঙ্খলার প্রতি, গতকালকেই আমার সাথে একজন সাংবাদিকের কথা হলো, তিনি বললেন যে আমি রিপোর্টটা ছেড়ে দিয়ে এসছি মাত্র, প্রতি কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ খুন হচ্ছে, ওনার এই রিপোর্টে এসছে। সো এই বাংলাদেশে আসলে মানে কোনো স্বস্তি তো নাই, এই সরকার তো স্বস্তি দিতে পারছে না, একেবারে প্রাথমিক স্বস্তি যেটা, আর কিছু দরকার নাই, প্রাথমিক স্বস্তির জন্য প্রাথমিক স্বস্তিটাও দিতে চাচ্ছে, নির্বাচনটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এটা বলছি না যে নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে, তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন। নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে। নির্বাচন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত, এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয় যে আমরা অপরাধীর পরিচয় দেখব না, আমরা অপরাধীর আর্থিক সামাজিক রাজনৈতিক পরিচয়ের দিকে বায়াসড হব না, আমরা প্রশাসনকে দিয়ে শক্ত অ্যাকশনে যাব, সেটা যেই দলই নির্বাচিত হয়ে আসুক, ক্ষমতায় যাক, তারা যদি এই শক্ত স্ট্যান্ডটা নেয়, আপনি বিশ্বাস করেন দেশের চেহারা পাল্টাতে বেশি দিন লাগবে না। আমি আপনাকে একটা কথা বলি, এই যে 365 দিনে 370টা মব, তার কারণ কি জানেন? কারণ সরকার ভেতর থেকে চাই মবটা থাকুক, এতে সরকারের অনেক লাভ। সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই, সরকারের তো কোনো দল নাই, সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নাই। সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা সরকার করতে চায় কিন্তু করতে পারে না, মব দিয়ে এসে সেই কাজটা দিয়ে প্রেশার তৈরি করার একটা ভান করে, শাহবাগে বসে, যমুনার সামনে বসে, সরকার সেই কাজটা করে। যাদের তৃণমূলের কর্মী আছে তারা মবটা থামাতে পারে না কেন? পারে না কারণ আমরা তো ক্ষমতায় নাই, আমরা তো ক্ষমতায় নাই। এই কাজটা তো পুলিশ প্রশাসনের, আর মব তো কোনো পলিটিক্যাল পার্টি
স্পেসিফিক্যালি আপনি যদি বলেন সবচেয়ে বেশি মবের সঙ্গে কারা যুক্ত, এটা কি আমরা জানি না? এটা কিন্তু বড় রাজনৈতিক দলগুলো নয়, এটা কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো নয়। কারা কদাকার স্লোগান দিয়ে মব করে। ধরুন আমি একটা লেটেস্ট এক্সাম্পল দিই, ফজলু ভাইয়ের বাসার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি পৃথিবীর কুৎসিততম ভাষায় স্লোগান দিচ্ছিলেন, সেই মেয়েটি 10 লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে গতকালকে ধরা পড়েছে পুলিশের হাতে। তো এরা কারা? জি, অসংখ্য ধন্যবাদ। সানি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হলো যে বৃহস্পতিবার জুলাই সনদের যে চূড়ান্ত সংস্করণ সেটি ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। আপনিও দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সেটি দেখেছেন নিশ্চয়ই, এবং সেটি নিয়ে আপনাদের মন্তব্য কী? এবং আজকে বিকেলের মধ্যে, অর্থাৎ শনিবার বিকেলের মধ্যে সেটি প্রত্যেকটি দল থেকে আসলে 2 জন করে জুলাই সনদের স্বাক্ষরকারী নাম ঐকমত্য কমিশনে পাঠানোর কথা। আপনাদের দল থেকে কি স্বাক্ষরকারীর নাম পাঠানো হয়েছে কিনা, এবং চূড়ান্ত সংস্কার নিয়ে আপনাদের কেমন লেগেছে চূড়ান্ত সংস্কারটি? ধন্যবাদ। সরি, আপনার এই সুনির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি রুমিন আপা যেগুলো বললেন সেখান থেকে আমি দুটো বিষয় একটু রেসপেক্টফুলি, একটু রিবাটল বলবো না, একটু ভিন্ন জিনিস বলতে চাই। সেটা হলো, উনি প্রফেসর আলী রিয়াজের কথা বললেন যে উনি তো বাংলাদেশি না, বিদেশ থেকে ফিরেছেন। দেখুন, আমি ওটাকে ওভাবে দেখি না। আমি দেখতে চাই যে উনি যে সুনির্দিষ্ট কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওই কাজটা তিনি প্রপারলি করছেন কিনা এবং ওটা ডেলিভার করতে পারছেন কিনা। আনসার ইজ অ্যাফার্মেটিভ, ইয়েস। আমি তো মনে করি, দেখুন, জাতীয় ঐকমত্য কমিশনে যতগুলো মিটিং হয়েছে আমি প্রত্যেকটাতে উপস্থিত ছিলাম, ইনক্লুডিং এই লাস্ট থার্সডে যেটা কথা আপনি বললেন। তো আমি আমার অনানুষ্ঠানিকভাবে তো বৈঠকের ফাঁকে চা খাওয়ার বিরতিতে আমাদের তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও কথা হয়। একটা বড় অংশ কিন্তু একমত, ইফ নট অল অফ আস, যে প্রফেসর আলী রিয়াজ পারহ্যাপস আমার কল্পনায় অ্যাটলিস্ট এখনও কেউ নাই তিনি যে রোল প্লে করছেন তার চেয়ে বেটার পারফর্ম করতে পারে, এরকম অ্যাটলিস্ট আমার মানসপটে এমন কেউ নাই। প্রশ্ন হচ্ছে, টেস্ট হচ্ছে যে উনি যে কাজটার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওই কাজটা তিনি সুচারুভাবে সম্পন্ন করছেন কিনা। আমি তো মনে করি করছেন। এটা খুব আনফেয়ার হয়ে যাবে যে তার কাজের প্রতি মনোযোগ না দিয়ে তিনি কোত্থেকে এসছেন। উনি তো এন্ড অফ দ্য ডে বাংলাদেশিও তো, তাই না? এবং দ্বৈত নাগরিকত্ব গ্রহণ কিন্তু বাংলাদেশে আইন সিদ্ধ। এটা বোধ হয় রুমিন আপার সাথে আমি রেসপেক্টফুলি দ্বিমত পোষণ করছি। এটা খুব আনফেয়ার হয়ে যাবে এটা যদি উনি ওটার অনুসরণটাকে ধরে রাখেন। আর মবের কথা বলুন, দেখুন, মব এখন এটা এখন একটা সাবজেক্টিভ হয়ে গেছে আর কি, যে আপনি যেটাকে মব মনে করছেন আরেকজন সেটাকে তো প্রতিহত করা মনে করছে। এখন প্রশ্ন হচ্ছে প্রতিহত করা যায় কিনা। বাংলাদেশের 5ই আগস্টের পরে একটা লম্বা সময় ধরে, 1 মাসের অধিক সময় ধরে কিন্তু পুলিশ ফাংশনাল ছিল না। তখন এই আন্দোলনকারী ছেলেমেয়েরা, কিশোররা, ছাত্ররাই কিন্তু রাস্তায় বিভিন্ন আন্দোলন প্রতিহত করেছে এবং রাস্তা পাহারা দিয়েছে। সচিবালয়ে যে হয়েছে ওখানে ছেলেরা প্রতিহত করেছে। আনসারদের যে তারা যে কেওয়াস লাগাতে চেয়েছিল এটা প্রতিহত করেছে। এখন এটাকে যদি আপনি মব বলেন, প্রশ্ন হচ্ছে যে আপনি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এটা কি মব বলছেন না এটাকে প্রতিহত করা বলছেন। এই যেটাকে আপনি মব বলছেন এটা যদি প্রতিহত আকারে পাঠ না করেন তাহলে বাংলাদেশে এই পর্যন্ত আসলে টিকে থাকতে পারতো না অন্তর্বর্তীকালীন সরকার, হয়তো আলাদা একটা কাউন্টার আপরাইজিং হয়ে যেত। তো এই জায়গা কিন্তু ভাই, মানে সেটা তো একটা বিষয় যে কিছু আন্দোলনের প্রতিহত করেছে ছাত্ররা, সেটা এক ধরনের বিষয় আছে। কিন্তু আবার ধরেন যে যেভাবে কবর থেকে লাশ তুলে সেটি পুড়িয়ে ফেলা হয়, সেটাকে তো আপনি কোনোভাবেই মবের বাইরে দেখতে পারবেন না। দেখুন, বা এই ধরনের ঘটনা তো ঘটছে। আমি পুরো বিষয়টাকে একটাও মব হয়নি এইভাবে আমি বলছি না, দাবি করছি না যে যে গেল বছরের অগাস্ট থেকে এই পর্যন্ত কোনো মব হয়নি, এটা বলছি না। কিন্তু যে কোনো ধরনের প্রতিবাদ বা প্রতিহত করার প্রয়াসকে আপনি যদি মব আকারে হাজির করেন, যে জড়ো হলে এটা মব, আপনার পছন্দের মতো প্রতিবাদ না হলে এটা মব, এটা বোধহয় সঠিক হবে না, এটা বলার চেষ্টা করছি। আর আপনি আমাকে যেটা স্পেসিফিক্যালি কোশ্চেন করেছেন সেটা হচ্ছে যে দেখুন, গেল বৃহস্পতিবার এটা এভাবে বলতে পারেন যে তৃতীয় বারের মতো বা তৃতীয় দফার একটা বৈঠক শুরু হয়েছে। এর আগে যেটা হয়েছে যে বিষয়বস্তুর উপরে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, কিছু ডিসেন্ট ছিল এবং অনেকাংশে বিএনপিরই কিছু জায়গায় ডিসেন্ট ছিল। যেমন ধরুন যে বিএনপি যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে চালু হয় তাহলে বিএনপি চাইছে যে প্রচলিত অবস্থায় নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুটোতেই থাকুক। হ্যাঁ, এই জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে আপার হাউসে পিআর চালু হবে। বিএনপি সেটাতে ডিসেন্ট দিয়েছে।
আবার বিভিন্ন যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগের ক্ষেত্রে বিএনপির বেশ কয়েকটা ডিসেন্ট আছে। এরকম ডিসেন্টের মধ্য দিয়ে হলেও কিন্তু একটা ওভারঅল ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে সাবস্টেন্টিভ জায়গা। আর গেল বৃহস্পতিবার যেটা আলোচনার গোড়াপত্তন হয়েছে, এটা হচ্ছে যে একটা চূড়ান্ত সংস্করণ কি আপনাদের দলগুলোর কাছে পাঠিয়েছে? যে আমরা পেয়েছি এবং গত বৃহস্পতিবার আসলে তৃতীয় পর্বের আলোচনাটা গোড়াপত্তন হয়েছে। এটার ইমপ্লিমেন্টেশনের মেথড কি হতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সাথেও অনানুষ্ঠানিকভাবেও বসেছিল সব রাজনৈতিক দলগুলোর সাথে, এবং তারা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছে যেখানে আইনজীবী ছিলেন এবং আইনের শিক্ষক ছিলেন, এক্সপার্টরা, তারা মতামত নিয়েছেন। তো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে জাতীয় ঐক্যমত্য কমিশন 6টা বা 7টা খুব সম্ভবত এরকম মেথড তারা লিস্ট করেছেন, এবং বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলাপ আলোচনা করে তারা 4টা মেথড দিয়েছেন। আমি যদি একটু জানতে চাই যে আপনাদের আসলে কোন মেথডটা আসলে এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করার জন্য কোন মেথডটা আপনারা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছেন দল আকারে? দেখুন, এটা খুব মানে একটা সেন্টেন্সে আনসার করা ডিফিকাল্ট। এটার জন্য একটু মানে আলোচনা করে বলতে হবে। দেখুন, মৌলিক প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সংবিধান নামক যে বইটা আছে, এটা কি সচল আছে না এটা রহিত হয়েছে? একাডেমিক্যালি তো আসলে সচল আছে। যদি সেটাই থাকে, একটা উপায় হচ্ছে যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে। এখন আর্টিকেল 93 অব দ্য এক্সিস্টিং কনস্টিটিউশনে কিন্তু বলা আছে যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন, তবে তিনি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না যেটা কনস্টিটিউশনের কোনো প্রভিশনকে অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আসে বা এটাকে ইম্প্যাক্ট ফেলে বা অ্যাফেক্ট করে, এরকম অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। যদি আপনি এইভাবে পাঠ করেন যে আমাদের সংবিধানটা পুরোপুরি সমুন্নত আছে, তাহলে তো আপনি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সাংবিধানিক কোনো কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। আর যদি আপনি পাঠ করেন যে পুরো বিপ্লবটা বা গণ অভ্যুত্থান যেটাই বলুন না কেন, এটা রাষ্ট্রের যে কাঠামোগত মৌলিক পরিবর্তন এবং রাষ্ট্রকে পুনঃসজ্জা করার জন্য করা হয়েছে, তাহলে তো এই অনিবার্যভাবেই এই সংবিধানের পরিবর্তন প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রেট করেন। যদি ন্যারো ইন্টারপ্রিটেশন হয় তাহলে এই মেথডটা পুরোপুরি ফিট ইন করবে না। তো আমরা লক্ষ্য করেছি যে এটা কি এখনই হবে না এটা পরবর্তী সংসদের জন্য আমরা ডেফার করব। এই প্রশ্নে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো অলমোস্ট ডিপলি ডিভাইডেড। এই জন্য আমরা বোধ করেছি যে এটা এখনই আশু বাস্তবায়নের জন্য কাজ করা দরকার না পরবর্তী সংসদের জন্য, এইটা সিদ্ধান্ত নিতে হবে জনগণকে, এবং এটার জন্য রেফারেন্ডামই একমাত্র পন্থা। রেফারেন্ডাম এবং সাথে সাথে গণপরিষদ গঠন করা যেতে পারে। ধন্যবাদ। আমার আসলে বেশ কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আসলে ছোট ছোট করেই আমি প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। সেটা হচ্ছে যে ভাই যেটি প্রশ্ন করেছেন যে সংবিধান কি আসলেই সচল আছে নাকি না, সেই প্রশ্নটা আছে, এবং যদি সংবিধান সচল থাকে তাহলে জুলাই সনদ আসলে এই মুহূর্তে বাস্তবায়নের সুযোগ নেই, রেফারেন্ডামে একমাত্র পথ। এবং একইভাবে আপনিও কিন্তু এবং বিএনপিও কিন্তু আসলে দেখছে যে এখনই সংবিধান সংস্কারের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য বিএনপি দেখছে। এই দুটো বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন সংক্ষিপ্ত আকারে। আমার আবারও প্রশ্ন আপনার কাছে আছে। না, সার্টেনলি আমি ভিন্ন উদ্দেশ্য দেখি, এবং এই ভিন্ন উদ্দেশ্যটা না দেখবার কোনো কারণ নাই। ধরুন, বাংলাদেশে এই সংবিধানটাকে আমরা মেনে নিয়েছি গণঅভ্যুত্থানের পর, যখন আমরা 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছি। যখন সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে একটা সরকার গঠন হয়েছে, তখনই কিন্তু আমরা সংবিধানটাকে মেনে নিয়েছি। এখন যদি সংবিধানটা পরিবর্তন করতে হয়, তাহলে কেবলমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেটা পরিবর্তন করতে পারেন, এবং সেটা কিভাবে করতে পারেন সেটাও কিন্তু সংবিধানে খুব স্পষ্টভাবে বলে দেয়া আছে। সো এখন নির্বাচন হওয়ার পরে যারাই ক্ষমতায় যাক, তারা দলগুলোর মধ্যে যদি ঐক্যমত হয় যে আমরা এই পরিবর্তন চাই, ক্ষমতায় যেই যাক না কেন 2/3 মেজরিটি দিয়ে তো কথা, তাই না? সংবিধান সংশোধন করতে 2/3 মেজরিটি লাগে। সো অন্য দলগুলো যদি ঐক্যমতে এই বিষয়গুলোতে একমত হয়, যে বিষয়গুলোতে তারা একমত হবে, সরকার যেই গঠন করুক না কেন 2/3 মেজরিটি সংসদে পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে না। জয়ী প্রার্থীকেই 2/3 মেজরিটি পেতে হবে, জয়ী দলকেই পেতে হবে তা বলছি না, বলছি যে পুরো সংসদে একটা ঐক্যমত প্রতিষ্ঠা হলে যে কোনো সংবিধান যে কোনো সময় সংশোধন করা যায়। আর এই সংবিধানটাকে অনেকে 72-এর সংবিধান বলতে চাইছেন, এটা আসলে 72-এর সংবিধান নয়। 17টা সংস্কার পর এটা তো আর
ওই সংবিধান থাকে না, ওখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন এসছে। সো এটাকে আপনি ওই সংবিধান বললে তো হবে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসছে। সো এটাকে ওই সংবিধান বললে হবে না। আর আমরা যেটা মনে করি, নির্বাচনটা ডিলে করলে কেউ কেউ মনে করছে যে তাদের জন্য সুবিধা হবে, তবে কতটুকু সুবিধা হবে, বাংলাদেশকে আদৌ রাজনীতিবিদদের কন্ট্রোলে রাজনীতিটা থাকবে কিনা, সেটাই কিন্তু হুমকির মুখে পড়বে। বাংলাদেশের ভেতরে যে ডিপ স্টেটের খেলা চলছে দীর্ঘদিন ধরে, তারও একটা খুব ভয়াবহ পরিণতি বাংলাদেশকে দেখতে হতে পারে। রুমিনা আপা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনার যে সংসদীয় আসন, সেটি নিয়ে আসলে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। আপনি নির্বাচন কমিশনে গেছেন, সেখানে একটা হট্টগোল তৈরি হয়েছিল, এবং সবশেষ যেই আসন পুনর্বিন্যাসের যে সিদ্ধান্তটা এসেছে, সেখানে আসলে আপনার পক্ষেই গেছে, অর্থাৎ বিজয়নগরের বুধন্তি ও চান্দুরা দুইটি ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যেখান থেকে আসলে আপনি সংসদ সদস্য নির্বাচন করতে যাচ্ছেন বলে আমরা শুনছি, সেখানে যুক্ত হয়েছে। এবং এরপরে আমরা দেখেছি যে এটি নিয়ে আসলে মিছিল মিটিংও হয়েছে, এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এটি নিয়ে রিটও হয়েছে। আপনার এই মানে এই সমস্যার অবসান কবে ঘটবে, এবং বিএনপি তো সেখানে দ্বন্দ্ব, তাহলে বিএনপি দ্বন্দ্ব করে আসলে আপনাদের লাভ কি হচ্ছে? না দেখুন, নির্বাচনে এলাকার সীমানা নির্ধারণে যেটা দেখা হয় সেটা হচ্ছে ভোটারের সংখ্যা কত। যদি কোনো এলাকায় কোনো একটা আসন ভোটারের সংখ্যা হয় 6 লাখ আর তার পাশের আসনে ভোটারের সংখ্যা হয় 4 লাখ, তখন একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়। 2 হচ্ছে ভৌগোলিক অবস্থা। ধরুন যেই দুটো ইউনিয়ন আমার সঙ্গে মানে যে সরাইলের সঙ্গে এসছে, তাদের থেকে সরাইলের দূরত্ব হচ্ছে 15 থেকে 20 মিনিট, আর তাদের থেকে সদরের দূরত্ব, ব্রাহ্মণবাড়িয়া 3-এর সদরের দূরত্ব অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। তাহলে আপনি বলেন কোন দিকে গেলে তাদের সহজ হয়, সুবিধা হয়? 3 হচ্ছে প্রশাসনিক কার্যকলাপ। আমাদের এই দুটো ইউনিয়নের জমি রেজিস্ট্রি নানান কাজে তাদেরকে এই সরাইল উপজেলার উপরে নির্ভর করতে হয়। সো সকল দিক বিবেচনা করেই এই দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া 2-এর সঙ্গে যুক্ত করেছে। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি আ কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। মানে ভোটার সংখ্যা কত, এলাকার সীমানা, প্রশাসনিক কার্যাবলী কোথায় গেলে সুবিধা হয়, ভৌগোলিক হিসাবে দূরত্ব কোন উপজেলা থেকে কত দূর, এগুলো একেবারেই কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এবং কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কখনো রিটে ডিসাইডেড হয় না। ভেরি ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে একটা রিট ফাইল করা হয়েছে। আমি এই ব্যাপারে, আমাদের সীমানা নির্ধারণী আইন 2021 আছে, সেটা 7 ধারায় বলছে এই আইনের অধীনকৃত সীমানা বা কোনো আঞ্চলিক নির্বাচন গঠন বা কমিশনের কর্তৃত্বে গৃহীত কার্যকারিতা বা কৃতকর্ম আলোচনা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো বিষয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু তারপরেও তারা রিট করেছেন, করতেই পারেন, এটা তাদের মানে অধিকার। 30 সেকেন্ডে সেটা বলবেন যে আপনারা বিএনপি যেই মানে অন্তর্কোন্দোলনে জড়াচ্ছেন, এটা আসন নিয়ে হোক কিংবা নানা ক্ষেত্রে হোক, সেটিকে আসলে আপনাদের দলকে দুর্বল করে তুলছে কিনা? আমি সম্পূরক প্রশ্ন করতে চাই যে রিসেন্টলি যে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের মোটামুটি বলা যায় যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে দুটি ছাত্র সংসদ নির্বাচনে, এবং ছাত্র দলের যে হার, সেটির পিছনে অনেকে আসলে অন্তর্কোন্দল কিংবা নিজেদের নেতৃত্বের প্রতিযোগিতাকে দেখছে। দুটি মিলে আপনার কি মনে হয় যে এই জাকসু নির্বাচনের ফলে কি সামগ্রিক রাজনীতি বা দেশের রাজনীতিতে কি একটু প্রভাব পড়বে? জাকসুতে একবার অন্তর্কোন্দলের কথা আসে নাই, মানে এটা একেবারেই আসে নাই। এখানে অনেক কথা এসছে। কেউ বলেছে বিএনপির 1 বছরের কার্যকলাপের জন্য দায়ী, কেউ বলেছে দীর্ঘ 17 বছর ছাত্রদল যেতে পারে নাই ক্যাম্পাসে, সেটা এর জন্য দায়ী, কেউ বলেছে জামাতের ভোট, মানে আওয়ামী লীগের ভোট চলে এসছে জামাতের কাছে, এটা কেউ বলছে, নানানজন নানান কারণ বলছে, কিন্তু অন্তর্কোন্দল এটা কেউ বলে নাই। আর ব্রাহ্মণবাড়িয়া 2-3-এর মধ্যে এটাকে আমি অন্তর্কোন্দল বলবো না। ব্রাহ্মণবাড়িয়া 3-এর যারা ভুদুন্তি এবং চান্দুরার বাসিন্দা, তারা অ্যাপ্লাই করেছেন নির্বাচন কমিশনের কাছে তো ভাই সব আছে, তথ্য উপাত্ত, ম্যাপ, ভোটার সংখ্যা সব আছে। তারা ওগুলো দেখে একটা গণশুনানির আয়োজন করেছে। গণশুনানিতে ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি সংসদ সদস্য মানে হতে চাইছেন, তিনি প্রায় 20-25 জনকে হিয়ারিং করিয়েছেন, কিন্তু ওনার শান্তি হয় নাই। আমার আসনে আমি একা হিয়ারিং করেছি। সো তারপরে যেটা ন্যায্য, যেটা মানে বাস্তবের যেটা গ্রহণযোগ্য, সেটা নির্বাচন কমিশন করেছে। অসংখ্য ধন্যবাদ রুমিনা আপা আপনাকে। আমি শেষ প্রশ্ন সানি ভাই আপনাকে দিয়ে শেষ করব যে বিএনপি যেমন ভাবে দেখে যে এই সংবিধান সংস্কারে যে তাড়াহুড়া করে যে দাবি, সেটা আসলে এক ধরনের এর পেছনে এক ধরনের মানে কূট উদ্দেশ্য বা কুউদ্দেশ্য থাকতে পারে, সেটিকে আপনি কিভাবে দেখেন? এবং অনেকে বলছে যে জাকসু নির্বাচনের পরে দেশের সামগ্রিক রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে এক ধরনের পরিবর্তন এসেছে। একদমই 2 মিনিট আছে, 2 মিনিটে যদি আপনি বলেন আপনার। জি ধন্যবাদ। আসলে যে রাষ্ট্রের মৌলিক সংস্কার বা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, রাষ্ট্রের পুনঃসজ্জা, এটা তো আসলে
এই পুরো গণঅভ্যুত্থানের অ্যাসপিরেশন ছিল, আকাঙ্ক্ষাটা তো সেটা ছিল। এখন রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে, সংবিধানের সংস্কারের প্রশ্নকে যদি আপনি কুটচাল বলেন, তাহলে তো কেন বলছেন এটা আপনি ভালো বলতে রুমিন আপা পারবেন। একটা ইন্টারেস্টিং পয়েন্টও তুলেছেন, যখন আপনার আসলে প্রধান বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়ে যখন সরকার গঠন করা হয় তখন তো সেই সংবিধান বলবৎই থাকে। দেখুন, সংবিধান বলবৎ থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সংবিধানের মানে হাউ ফার অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট, আপনি কোন পর্যন্ত ইন্টারপ্রিটেশনটা কত ন্যারো না ওয়াইডার ইন্টারপ্রিটেশন নেবেন। যদি আপনি খুব ন্যারো স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশন নেন, হ্যাঁ, যে সংবিধান সমুন্নত আছে, সংবিধানের সব জারি, আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন 106-এর মাধ্যমে অ্যাডভাইজারি ওপিনিয়ন নিয়ে গভর্নমেন্ট ফর্ম করেছে, কিন্তু এই সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্টের আইডিয়াটা কোন প্রভিশনে লেখা আছে? তাহলে এই 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 আইডিয়াটা আসলো কোত্থেকে? এটা কি সংবিধান সম্মতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ফরম্যাট পাওয়া গেছে সংবিধানে? আপনি আমাকে প্রভিশন দেখাতে পারবেন? পারবেন না। এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, সংস্কার কমিশন প্রতিষ্ঠিত, এটা সংবিধানে কোথায় লেখা আছে? আর জাকসু এটা জাতীয় নির্বাচনে ঐতিহাসিকভাবে বা জাতীয় রাজনীতির প্রভাব পড়ে, যে যদিও আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সঠিক নয়। কারণ একটা ছাত্র রাজনীতি বলুন বা স্টুডেন্টস কাউন্সিলের যে ইউনিয়নের যে নির্বাচন, এটা পিওরলি স্টুডেন্টদের মধ্যেই থাকা দরকার এবং ক্যাম্পাস সেন্ট্রিক হওয়া দরকার। কিন্তু দুঃখজনকভাবে এর প্রভাবটা আমাদের জাতীয় রাজনৈতিক অঙ্গনেই পড়ে। তো এটা বলা যায় একটা জাস্ট মিনি ভার্সন অফ ন্যাশনাল পলিটিক্স, যেটা কাঙ্ক্ষিত নয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে এক সময়। শুভরাত্রি।